সন্ধ্যার অন্তিম প্রহর পেরিয়ে রাত নেমেছে, সময়টা প্রায় 12টার কাছাকাছি। আয়নার সামনে নিজের বেহাল চেহারাটা ঠিকঠাক করার প্রচেষ্টা করছে প্রিমা। বিগত কয়েক মাস যাবৎ অবহেলার ফল স্বরূপ ও সর্বাঙ্গে অযত্নের ছাপ বিরাজমান। মুখে নাইট ক্রিম দিয়ে এবারে চুলের যত্নে মনোনিবেশ করলো সে। রুক্ষ চুল জট ছাড়িয়ে সুন্দর মতো তেল দিয়ে বিনুনি করতে করতে গুনগুনিয়ে গাইল, যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। বিছানায় বসে ফোন দেখার বাহানায় চোরা নজরে সবটা অবলোকন করছিল আশিয়ান। প্রিমাকে গুনগুনিয়ে গান গাইতে শুনে কান খাড়া করে রেখেছিল, কিন্তু গানের মানেটা বুঝতে পেরে তার মুখে আধার নামে। প্রিমার দিক থেকে চোখ সরিয়ে ফেসবুক স্ক্রল করাতে মনোযোগী হয় আশিয়ান। আচমকা তার নিউজ ফিডে প্রিমার অ্যাকাউন্ট থেকে আপলোড করা একটা পোস্ট সামনে আসে, যাতে লেখা, আমার নিকট আপনি বহুল প্রতীক্ষিত অপেক্ষার শিরোনাম, অথচ আপনার জীবনে আমি নিছকই এক উপেক্ষিত উপনাম। আশিয়ানের বুকটা কেঁপে ওঠে, প্রচন্ড খারাপ লাগায় ভরাক্রান্ত হয় হৃদয়। পোস্টটা প্রায় মাস খানেক আগের করা। কৌতূহলবশত কমেন্ট বক্সে প্রবেশ করতেই তার দুঃখ জেলাসিতে রূপ নেয়। প্রিমার আইডিতে ভালোই ফলোয়ার্স আছে, তবে কমেন্ট বক্সে মেয়েদের তুলনায় ছেলেদের প্রেমমূলক কমেন্ট বেশি। এক একজনের রং ঢং মেশানো কমেন্ট পড়ে ভ্রু কুঁচকে আসে আশিয়ানের। কিছু একটা ভেবে প্রিমার ফেসবুক অ্যাকাউন্টের ম্যারিটাল স্ট্যাটাসে চেক করতেই তার কপালে ভাঁজ গাঢ় হয়। বিগড়ে যাওয়া মেজাজটা সামলে গম্ভীর স্বরে প্রিমাকে উদ্দেশ্য করে বলে, আপনার ফেসবুক আইডি ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড দেওয়া নেই কেন? প্রিমা আকস্মিক প্রশ্নে একটু অবাক হলো, অতঃপর ভাবলেন গলায় বলল, আমি বিবাহিত ব্যাচেলর ওরফে সিঙ্গেল, তাই। আশিয়ান থতমত কণ্ঠে আবারও শুধালো। তাহলে আমি আপনার কে হই? প্রিমা আশিয়ানের দিকে ফিরে তাকে নির্বাক গলায় বলল। রুমমেট। আশিয়ান হতভম্ব হয়ে গেল, বলে কি এই মেয়ে, শেষমেশ এই ছিল কপালে। ওইদিকে প্রিমা শানের মুখবয় দেখে মিটিমিটি হাসে, মনে মনে বলে, যেমন কর্ম তেমন ফল। আশিয়ান কথা বাড়ায় না, তার মস্তিষ্কে ঘুরতে থাকে ভিন্ন চিন্তা। প্রিমা আজব আচরণের পাশাপাশি আরেকটা বিষয় সে খুব ভালো মতো লক্ষ্য করেছে। আগে মেয়েটা বিশাল এক বিঘন্ন ঘোরের মাঝে ডুবে থাকতো, তবে ইসিরাজের সেশনের পর থেকে এই ব্যাপারটা নির্মূল হয়েছে। একদিক দিয়ে সবটা ঠিক হলো, আরেক দিকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আশিয়ান। প্রিমা নিজের ফ্যাক্টেশন প্রকাশ করছে সেটা বুঝতে আর বাকি নেই। আনমনে এসব ভাবার মাঝেই আচমকা ইসরাজের কল আসলো। মনে মনে কয়েকটা ভয়ঙ্কর গালি দিয়ে কলটা রিসিভ করে বলল, হবু বউ কয়টা লাথি দিল সেসব জানতে কল করেছিস? উপাস থেকে ইসরাজ থতমত কণ্ঠে বলল, মজার মুডে নেই আপাতত। সম্ভব হলে আন্টিকে মিস ফারজানের বাসায় আজকে রাত্রে থাকতে বল। উনি হুট করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আশিয়ান চুপ করে শুনলো, অতঃপর তড়িৎ বেগে ঘর থেকে বেরিয়ে চাপা স্বরে বলল, রাজ ভাই আমার, জাস্ট মিনিট কয়েক নিজেকে সামলা, আমি আসছি। ইসরাজ কাপা গলায় বলল, আশা লাগবে না, তুই পিচ্চির কাছে থাক। ওনার এই অবস্থা সহ্য করতে পারবে না বেচারি। আশিয়ান লিফটের অপেক্ষা না করে সিঁড়ি ভেঙে দ্রুত পায়ে নিচে নেমে বলল, এই মুহূর্তে তোর আমাকে দরকার, এর বেশি কিছু আর জানতে চাইছি না আমি। ইসরাজ কথা বলল না, ঠোঁট কামড়ে কেবল কান্না আটকে রাখার বৃথা চেষ্টা করলো। মিনিট কয়েকের মাথায় আশিয়ান উপস্থিতি হলো ইসরাজের সামনে। আশিয়ান তার নাম ধরে ডাকা মাত্রই পেছনে ফিরে এক লোক ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল আশিয়ানকে। বেচারা আশিয়ান পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। ইসরাজ ফুপিয়ে কাঁদছে। আশিয়ানুকে কিছুক্ষণ কাঁদতে দিয়ে অতঃপর নরম কণ্ঠে বলল, আন্টির কথা মনে পড়ছে? ইসরাজ সরে এসে নাক টেনে চাপা গলায় বলল, না, আফসোস হচ্ছে, রাগ লাগছে। আমি জানি এসব অযাচিত অনুভূতি, তবু ওনার মুখনিঃসৃত কথাগুলো স্মরণে আসলেই কলিজা ছিঁড়ে আসছে আমার। নিজেকে ব্যর্থ লাগছে ভীষণ। আশিয়ান গম্ভীর কণ্ঠে শুধালো, তোর যে মুখোমুখি হয়েছিল ননি, নতুন কোনো অতীত সামনে এসছে?
স্ত্রীরা সায় জানিয়ে ধীরে সুস্থে সমস্তটা খুলে বলল। সবটা শুনে আশিয়ানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কদিন পর সে নিজেও 3 সন্তানের পিতা হবে। একজন বাবা কিংবা মায়ের কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। সন্তান হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক সেটা আন্দাজ করতে পেরেই তার বুক কাঁপছে। সামান্য সময় নিয়ে আশিয়ান পুনরায় বলে উঠল। সবটা বুঝলাম, কিন্তু তুই কাঁদছিস কেন? তোর গিল্টি ফিল হওয়ার কোনো রিজন আমি দেখছি না। ইস্তিরাস মাথা নিচু করে কাঁপা স্বরে বলল। অতীতে যদি আমি ওনার সঙ্গে থাকতে পারতাম তাহলে আজ উনি এতটা সাফার করতেন না। আমি অলমোস্ট হারিয়ে ফেলেছিলাম ওনাকে। সময় বুঝে হসপিটালে না নিলে আমার বুকটা আজমকালের জন্য খালি হয়ে যেত। নিজেকে ডক্টর হিসেবে গণ্য করতেও ঘৃণা লাগছে। একজন মানসিক রোগীকে বেসিক ট্রিটমেন্ট এবং মেডিসিন না দিয়ে সরাসরি থেরাপি দেওয়া উচিত নয়। যাদের স্বল্প সমস্যা থাকে তাদের ক্ষেত্রে সমস্যা না হলেও যারা জটিল মানসিক রোগে ভুগেন তাদের প্রপার ট্রিটমেন্ট ছাড়া হুটহাট কোনো থেরাপি নেওয়া প্রাণঘাতী হতে পারে। ফারজানার ক্ষেত্রেও তাই হয়েছে। কনসালটেন্টের সাথে কথা বলে স্ত্রীরা সিদ্ধান্ত নিলেও আরও পুঙ্খাপুঙ্খভাবে যাচাই করা উচিত ছিল। উপরে সামান্য বিষণ্ণতা প্রকাশ করলেও ভেতরে ভেতরে এতটা ভয়াবহ যন্ত্রণা সহ্য করছে ফারজানা সেটা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। যার ফলস্বরূপ এই এক্সপোজার থেরাপির কারণে ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত মানসিক চাপের ফলে তার হার্টবিটের গতি তরতর করে বাড়তে থাকে এবং তাকে হসপিটালে নেওয়ার পর প্রায় 2 ঘন্টার মতো অক্সিজেন দেওয়া লাগে। আশিয়ান পুরো বিষয়টা সূক্ষ্মভাবে বিবেচনা করে বলল। দোষটা তোর নয়। মিসেস ফারজান ইচ্ছাকৃতভাবে রোগ পুষিয়ে রেখে এতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছেন। অতীত নিয়ে আফসোস করে লাভ নেই, তবে ওনার বর্তমানটা সুন্দর করার চেষ্টা কর। হয়তো গিল্ট সাইডে রেখে কনফিডেন্স গেইন কর। ওনাকে রাজি করানো খুব সহজ এটা হবে না। ইস্তিরাস লম্বা শ্বাস ফেলে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। আশিয়ানের সাথে কথা বলে একটু হালকা লাগছে। হঠাৎ কিছু একটা ভেবে শানকে জিজ্ঞেস করলো। পিচ্ছি ঠিক আছে? আশিয়ানের মাথাটা ফট করে গরম হয়ে গেল। ইস্তিরাজের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল। ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। কাজটা ভালো করিস নি রাজ। এতক্ষণ দুঃখের সাগরে ভাসলেও আশিয়ানের কথায় শব্দ করে হেসে ফেলল ইস্তিরাজ। মজার ছলে বলল। স্বীকারোক্তি দিতে তোর সর্বাঙ্গে ব্যথা হয়, এর জন্যই বিচ্ছিক উন্নত মানের কার্যকরী মেডিসিন অ্যাপ্লাই করার পরামর্শ দিয়েছে। তোর অভিজ্ঞতার বর্ণনা শুনে আমার ফ্রিতে করা কাউন্সিলিংয়ের অ্যাকচুয়াল বেনিফিটটা উসুল হয়ে গেছে। আশিয়ান রাগী দৃষ্টিতে তাকালো। ইস্তিরাজ সেটা দেখে পুনরায় শব্দ করে হেসে ফেলল। আশিয়ান আর কিছু বলল না। ইস্তিরাজ এগিয়ে গিয়ে অত্যন্ত সাবধানে জ্ঞানহীন ফারজানাকে পাজা কোলে তুলে বাড়ির দিকে হাঁটা দিল। আশিয়ান ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকে বিড়বিড়িয়ে বলল। মানুষ দুটোকে আর কষ্ট দিও না খোদা। বহুত পরীক্ষা নেওয়া হয়েছে, এবার অন্তত ওদের প্রাপ্যটা বুঝিয়ে দাও। ইস্তিরাজের জন্য যদি মিস ফারজানা অকল্যাণকর হয় তবে তুমি তাকে কল্যাণকর বানিয়ে দাও। সময়টা বিকেলের শেষ প্রহরে। আজ ভার্সিটিতে এক্সাম ছিল মেহেরিমার। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে বউকে সারপ্রাইজ দিতে তার ভার্সিটিতে হাজির হয়েছে তারজিয়ান। মেয়েটা তার উপর বড্ড রাগ করে আছে। এই মিসের রাগ ভাঙানোর জন্যই এত প্রচেষ্টা। সন্ধ্যার দিকে ইস্তিরাজের কনসার্ট অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে। লোকমুখে শোনা গেছে এটাই নাকি রাজের লাস্ট কনসার্ট। এরপর আর কখনোই তাকে স্টেজে পারফরমেন্স করতে দেখা যাবে না। মেহেরিমা তার ডাইহার্ট ফ্যান বিধায় এই খবর শুনে নাকের পানি চোখের পানি এক করেছে এবং থেকে অনুমতি চেয়েছে কনসার্টে যাওয়ার জন্য। ভিড় ভাট্টা বড্ড বেশি অপছন্দ তারজিয়ানের, এই জন্যই সাফ সাফ নিষেধ করে দিয়েছিল। ব্যাস, এতেই মহারানী রেগে মেগে অস্থির। দুপুরের নাকি খেয়েও বের হয়নি। বইয়ের আবদার রাখতেই মিটিং ফেলে তার পাগলামি সঙ্গী হতে ছুটে এসেছে তারজিয়ান। বহু কষ্টে লাস্ট মোমেন্টে টিকিট ম্যানেজ করেছে, তবে এই ব্যাপারে মেহেরিমা কিছুই জানে না। সবটা জানার পর বেচারির রিয়াকশন কি হবে সেটা ভেবেই হাসি পায় তাজের। পরীক্ষা শেষ হয়ে দলে দলে শিক্ষার্থীরা পরীক্ষার হল ছেড়ে বের হচ্ছে। তারজিয়ান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তার কাঙ্ক্ষিত রমণীকে খোঁজার চেষ্টায় আছে। তাকে এরকমভাবে উকিঝুঁকি দিতে দেখে কজন মেয়ে একটু কৌতূহলী দৃষ্টিতে তাকালো।
তাজের মেজাজ বিগড়ালেও সিনক্রেট করলো না। কিছুক্ষণ পার হওয়ার পর ভিড় ঠেলে বেরিয়ে আসলো মেহেরিমা। ভিড়ের মাঝে আচমকা হাতে টান পড়ায় বেচারি হকচকিয়ে উঠে, কিন্তু প্রিয় পুরুষের স্পর্শ চিনতে পেরে নিশ্চুপ থাকে। লোকটা এমন ভাবে তাকে আগলে নিয়েছে যে ভিড়ের মাঝে উপস্থিতি কেউ তাকে স্পর্শ করতে পারবে না। মেহেরিমার ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসি ফুটে ওঠে। তারজিয়ান সযত্নে মেহেরিমাকে পেছন থেকে নিজের সাথে জড়িয়ে ধরে ভিড় ঠেলে বেরোনোর চেষ্টা করে। লম্বা চওড়া তারজিয়ানের কাছে মেহেরিমার নতজানু দেহটা নেহাতি ঠুনকো। তারজিয়ানের নিষ্ক্রোশ অভিব্যক্তি দেখে আশেপাশের কজন স্টুডেন্ট শিশির দিয়ে ওঠে। মেহেরিমা লজ্জায় পড়ে অস্পষ্ট সুরে শুধায়, আপনি এখানে এসেছেন যে? তারজিয়ান গম্ভীর কণ্ঠে বলল। তুই বাধ্য করেছিস তাই। মেহেরিমা অবাক কণ্ঠে শুধালো। আমি আবার কি করেছি? মেহেরিমার কোমর জড়িয়ে রাখা হাতটাই আর একটু বল প্রয়োগ করে তারজিয়ান বলল, এই ছোট্ট মোলায়েম উদরকে ক্ষুধার্ত রেখেছিস, আবার ঘুমানোর জায়গাটার সাথেও তোর এত কিসের শত্রুতা? মেহেরিমা চোখ মুখ কুঁচকে ফেলল। নির্লজ্জ লোকটার মুখে কিছু আটকায় না। বহু কষ্টে ভিড় ঠেলে বেরিয়ে গাড়ির দিকে এগোতে এগোতে মেহেরিমা বলল, আপনি আমার একটা কথা শুনেন না, আমার শখও পূরণ করেন না, এরপরও আপনার শান্তির সাথে শত্রুতা করবেন না বলছেন? তারজিয়ান এক পলক মেহেরিমার দিকে তাকিয়ে বলল, শত্রুতার নামে ষড়যন্ত্র মোটেও গ্রহণযোগ্য নয়। দিন দিন শুকিয়ে হাড্ডি মিনিস্টার হচ্ছিস, অথচ নরম ফোমের বালিশ ছাড়া আরাম আমার ঘুম আসে না। তারজিয়ানের ইঙ্গিতপূর্ণ কথায় মেহেরিমার কাশি উঠার জোগাড় হয়। কয়েক পা এগিয়ে গাড়ির সামনে আসতেই হুট করে কোথা থেকে জানি ভার্সিটির বহুল পরিচিত এবং র্যাগিংয়ের জন্য ফেমাস দলের দুজন সিনিয়র শিক্ষার্থী উপস্থিত হলো। মেহেরিমা তাদের দেখা মাত্রই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মেয়ে দুটো বাঁকা হেসে জবাব দিয়ে কটাক্ষ করে বলল, বয়ফ্রেন্ড নাকি? এরকম হাক্কিমাল কোথা থেকে পাইলি? আমিও তো বলি, ন্যাচারালি একটা মেয়ে এত গ্লো কেমনে করতে পারে। এবার বুঝেছি তোর রূপের আসল রহস্য। তারজিয়ান ভীষণ শান্ত চোখে অবলোকন করে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে। বখাটেপনায় ছেলেদেরকেও হার মানাবে তাদের পরিচ্ছদ এবং আচরণ। স্বভাবতই রেগে মেগে ভুল ভাল কিছু না করে সহজ গলায় জিজ্ঞেস করল, নাম, ডেপ্ট এবং ইয়ারের ইনফরমেশন দে। মেয়ে দুটো কিঞ্চিত অবাক হয়ে তাকালো। সাংঘাতিক সুন্দর ছেলেটার ভাষায় বিশ্রী টোন শুনে তাদের মেজাজ খারাপ হয়। একটা মেয়ে হিসিয়ে বলে, দেশের ফেমাস শিল্পপতির মেয়ের সাথে কথা বলেছিস, সুতরাং ভদ্রতা বজায় রাখ। পছন্দ হয়েছে বলে প্রথমবারের মতো মাফ করলাম। তারজিয়ান বাঁকা হেসে বলল, জাস্ট একটা ফোন কল, অতঃপর তোর বাপ মাত্র ঘন্টাখানেকের মধ্যেই রাস্তার ফকির। সবার সামনে বেহায়াপনা প্রদর্শন করে লাভ নেই। ভদ্রলোকেরা কুকুরের উগলে ফেলা বমির দিকে ফিরেও তাকায় না। গট ইট? একটা মেয়ে তাচ্ছিল্য হেসে বলল, পুরুষ মানুষ হায়নার চাইতেও বেশি খারাপ, এক নারীতে ওদের পোষায় না। তারজিয়ান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেহেরিমাকে নিজের সাথে জড়িয়ে ভীষণ শান্ত গলায় বলল, রুচিশীল পুরুষেরা ঘরে সুগন্ধি রেখে নর্দমার ময়লা গায়ে মাখে না। স্লাটদের সান্নিধ্যে যাওয়া কাপুরুষদের দল পুরো পুরুষ জাতির জন্য কলঙ্ক, কিন্তু এক নারীতে আসক্ত পুরুষ সবসময় অতুলনীয়। মেয়ে দুটো ভীষণ অবাক হয়। শিল্পপতির মেয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, ইমপ্রেসিভ। আমার ভাবনার চাইতেও বেশি কড়া মাল তুই। এমন একটা জীবনসঙ্গী পেলে আর কি লাগে। নজর পড়েছে তোর উপর, সাবধানে থাকিস। ওদের সামনেই মেহেরিমার কপালে আলতো চুম্বন এঁকে দিয়ে তাচ্ছিল্য হেসে তারজিয়ান বলল, বিবাহিত পুরুষ আমি। আমার হৃদয়ে বৈধতার সিলমোহর ঠুকে দিয়ে আজন্মের জন্য কেউ একজন আমার আধিপত্য পেয়ে গেছে। কিয়ামতের আগমনের আগ পর্যন্ত এই হৃদয়ে দ্বিতীয় কোনো নারী কখনোই ঠাঁই পাবে না। জান্নাতের ৭০ জন হুরের পরিবর্তে এই পবিত্র নারীকেই সঙ্গী হিসেবে পাওয়ার জন্য প্রার্থনা করি আমি। মেয়েটা হিংস্রা মিশ্রিত দৃষ্টিতে তাকালো। এদিকে মেহেরিমার রাগে ফুঁসছে। তারজিয়ান পুরো পরিস্থিতি সামলাতে মেহেরিমাকে টেনে গাড়ির দিকে নিতে চাইলে পেছন থেকে মেয়েটা জেদি গলায় বলল, আমার জেদ কখনো অপূর্ণ থাকে না। তারজিয়ান চিল্লিয়ে উঠে বলল, তাজরিয়ান জাওয়াদ চৌধুরী স্লাটদের সান্নিধ্যে যায় না। তার চাহিদা চাওয়া পাওয়া
এবং ভালোবাসা কেবল এক নারীর জন্যই বরাদ্দ। মেয়েটা আর কিছু বলল না। তারজিয়ান জোর করে মেহেরিমাকে গাড়িতে বসিয়ে বলল, রাগ করিস না সোনা, ওদের ছোঁয়া তোর গায়ে লাগুক সেটা আমি একদমই চাইনি, এজন্যই মারতে দেইনি। যে হাত আমাকে ছুঁয়ে দেয় সেটা অপবিত্র হতে দিতে পারি না আমি। মেহেরিমা ফুঁসে উঠে বলল, একদম দরদ দেখাতে আসবেন না, ওদের সেভ করেছেন আপনি, আমি সবই বুঝি। তারজিয়ান জানে বেচারি রাগের মাথায় ভুলভাল বকছে, তাই পাত্তা দিল না। সে গাড়ি চালাতে মনোনিবেশ করে, কিন্তু আকস্মিক মেহেরিমার নাক টানার শব্দে তারজিয়ান হতবাক হয়ে তাকালো। গাড়ির সাইডে দাঁড় করিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে বলল, পাগল তুই, কাঁদছিস কেন সোনা? মেহেরিমা ঝাঁঝালো গলায় বলল, আমার জামাইয়ের দিকে নজর দেওয়া শাকচুনির শ্বাসরোধের কারণ হতে না পারে দুঃখে কাছি। আপনার সমস্যা আছে? তারজিয়ান ভীষণ অবাক হয়। মেহেরিমা স্বভাবতই ভীষণ নরম মনের অধিকারী, তার থেকে এরকম সাংঘাতিক কথাবার্তা আশা করা যায় না। তা আছে একটু অবাক হলেও পরক্ষণে দুষ্টু হেসে বলল, আর ইউ জেলাস বৌজান? মেহেরিমা চিল্লিয়ে বলল, আমার মাথার চুল থেকে পাশের নখ সবকিছু সাংঘাতিকভাবে জেলাস। আপনি আমার হাজবেন্ড, আমার ভালোবাসার মানুষ, আমার শখের পুরুষ। অন্য নারীর সাহস হয় কিভাবে আমার সামনে দাঁড়িয়ে আপনাকে নিজের দাবি করার? তারজিয়ান বুঝলো মেহেরিমা অতিরিক্ত রেগে গেছে। বউকে শান্ত করার জন্য এক ঝটকায় সিট থেকে তুলে এনে নিজের কোলের উপরে বসালো। মেহেরিমা ছটফটিয়ে উঠল। তাজ তাকে নিজের বুকের সাথে চেপে রাখে। মেহেরিমা রাগে ক্ষোভে অন্ধ হয়ে ক্ষত বিক্ষত করে তারজিয়ানকে। বেচারা তাজ স্পষ্ট সুরে বলে, ব্যথা পাচ্ছি বৌজান। মেহেরিমা দ্বিগুণ তেজি কণ্ঠে বলে, আমিও ব্যথিত, তাই আপনিও ব্যথা উপভোগ করুন। তারজিয়ান উপায়ন্তর না পেয়ে মেহেরিমার হাত দুটো পেছনে মুড়িয়ে গ্রীবা দেশের সর্বত্র ভালোবাসার স্পর্শ মেখে দিতে দিতে বলে, নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করিস না, নয়তো সারপ্রাইজ ভেস্তে যাবে। মেহেরিমা অস্পষ্ট সুরে বলে, কি? তারজিয়ান প্রত্যুত্তরে কিছু বলল না। নিজের মতো করে মেহেরিমার উপর আধিপত্য বিস্তার করতে শুরু করলো। খানিকক্ষণ পর মেহেরিমা শান্ত হয়ে আসলে পুনরায় শুধালো, কিসের সারপ্রাইজ? মেহেরিমার গলায় মুখ ডুবে রাখা তারজিয়ান ধীরে স্বরে বলল, কনসার্টে যাচ্ছি আমরা। মেহেরিমা উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি? তারজিয়ান সরে এসে মৃদু হেসে বলল, ইয়েস বৌজান, তবে এখন তুই লাঞ্চ করবি, অতপর পুরো 3 ঘন্টা ঘুমাবি। স্টেডিয়ামে পৌঁছালে আমি তোকে ডেকে দেবো। মেহেরিমা কথা বাড়ালো না। তারজিয়ানের কোল থেকে সরে এসে খাবারের বক্স নিয়ে বসলো। অতপর খাওয়া দাওয়া শেষে সিটে গা এলিয়ে শুয়ে পড়ল। এই গাড়ির বিশেষত্ব হচ্ছে সিট পুরোপুরি বেডে রূপান্তর করা যায়। মেহেরিমা ঘুমের রাজ্যে পাড়ি জমালে তারজিয়ান গাড়ি স্টার্ট দেয়। মেহেরিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলে, মানুষ আমারে উন্মাদ বলে, তুই বল স্বাভাবিক মানুষেরা কখনো নিখুঁতভাবে ভালোবাসতে পারে? পাগলরা নিজের ভালো মন্দ বোঝে না বলেই তো অনুভূতি নামক ফাঁসির ফাঁদটা গলায় জড়িয়ে নিঃসংকোচে বেহিসেবি ভালোবাসে। তীব্রভাবে ভালোবাসার সক্ষমতা স্বাভাবিক নামক স্বার্থপর মানুষদের পক্ষে অসম্ভব। সন্ধ্যালগ্ন প্রহর। অফিস থেকে বেরিয়ে রিকশা নিল ফারজানা। শরীর কিংবা মন কোনোটাই ভালো নেই বিধায় হেঁটে যাওয়ার চিন্তাটা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলল। রিকশায় উঠে আনমনে ভাবতে লাগলো গত দিনের কথা। ইসিরাজের বুকে জড়িয়ে নেওয়ার পর আর কি হয়েছিল সেটা একদমই মনে নেই ফারজানার। ঘুম থেকে উঠে দেখে সে তার ঘরে অবস্থান করছে। সব থেকে বেশি অবাক করার বিষয় হলো আফিয়া চৌধুরী তার সাথে ছিলেন সারা রাত। জানা ঘুম থেকে ওঠার পর টুকিটাকি কুশলাদি বিনিময় করে তিনি জিজ্ঞেস করেছিলেন, একটা কথা বলবো মা? সদ্য ঘুম থেকে উঠা ফারজানা কিছুটা থতমত খেয়ে নরম গলায় বলেছিল, জি আন্টি, অবশ্যই। আফিয়া চৌধুরী ফারজানার মাথায় হাত বুলিয়ে দিয়ে কণ্ঠে দরদ মিশিয়ে বলেছিলেন, তুমি প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট ম্যাচিউরড একজন পুরুষের চোখের ভাষা এবং চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে সক্ষম। রাজকে তোমার কোন দিক দিয়ে খারাপ মনে হয়? বুদ্ধিমতী ফারজানা বেশ বুঝেছিল আফিয়া চৌধুরীর আসল উদ্দেশ্য। প্রত্যুত্তরে ছোট করে বলেছিল, সমস্যাটা তো সেখানে আন্টি, উনি নিখুঁত কিন্তু আমার জীবনটা খুঁতে ভরপুর। আফিয়া চৌধুরী স্মিত হেসে বলেছিলেন, কেউ স্বয়ংসম্পূর্ণ নয় মা, প্রত্যেকের জীবনের কাহিনী, স্ট্রাগল, পরিস্থিতি এবং অবস্থান ভিন্ন হয়। প্রকৃত ভালোবাসার খুঁত সম্পন্ন মানুষের
জীবনকে নিখুঁত সৌন্দর্যে সাজিয়ে তোলার সক্ষমতা রাখে। ফারজানা নত মুখে বলেছিল। প্রচণ্ড ভয় হয় আন্টি। জীবনে এত বড় বোকামি করেছি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসটা হারিয়ে গেছে। পুনরায় ভেঙে পড়ার ভয়ে নিজেকেও কারোর সাথে জড়াতে ভীষণ রকমের ভয় করে। আফিয়া চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে নমনীয় কণ্ঠে বলেছিলেন। একাকিত্বের চেয়ে ভয়ঙ্কর কিছু আর হয় না মা। জীবন তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। অভিজ্ঞতা থেকে বলছি, এবার সুখের পায়রা হাজিরা দিয়েছে তোমার আঙিনায়। যদি দুঃখের সহচর ভেবে তাড়িয়ে দাও তাহলে আজন্মকাল আফসোস করতে হবে। ফারজানার কথা বাড়ায়নি। আফিয়া চৌধুরী তার গম্ভীর ভাবমূর্তি দেখে বলেছিলেন। জীবনটা বড্ড ছোট, পাওয়া না পাওয়ার গল্পে পরিপূর্ণ আমাদের অভিজ্ঞতার থলি। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত না নিলে আমৃত্যু অপূর্ণতা আক্ষেপ বয়ে বেড়াতে হয়। এজন্যই বলছি, সময় থাকতে মনের চাওয়া বুঝতে শিখো। দুঃখের আয়না কখনো সুখ প্রতিফলিত হয় না, তবে সুখের আয়নায় দু চারটা দুঃখ উকি দিয়ে সুখের গুরুত্ব বুঝিয়ে দেয়। ফারজানা নীরবে সায় জানায়। আফিয়া চৌধুরী তাকে নাস্তার জন্য জোরাজুরি করলে ফারজানা জানায় জরুরি মিটিং আছে এবং তার এখনই যেতে হবে। সময় পেলে ক্যান্টিনে খেয়ে নেবে। সবটা শুনে আফিয়া চৌধুরী আর কিছু বলেনি। সারাটাক্ষণ ফারজানা কেবল সেই কথাগুলো ভেবেছে। তার মন মস্তিষ্কে অযাচিত অস্থিরতা বিরাজমান। সবকিছু বড্ড অসহ্য লাগছে। কি করবে ভেবে পাচ্ছে না। অফিসে আসার পর ব্যাগ হাতড়ে ফোন খোঁজার সময় ব্যাগে একটা টিকিটের সন্ধান মিলল। টিকিটের উপর আটকে থাকা ব্লু কালার স্টিকার নোটে লেখা ছিল, আজকে কনসার্টের গেট পাস। এটা আমার তরফ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। আজকে যদি কনসার্টে আপনি না আসেন তাহলে আমি ভেবে নেব আপনি আমার প্রতি উইক, কিন্তু স্বীকারোক্তি দিতে ভয় পাচ্ছেন। কনফার্মেশন পেয়ে গেলে রাজ তার রাজত্ব বুঝে নিতে 1 সেকেন্ড সময়ও নষ্ট করবে না ম্যাডাম। ফারজানা মোটেও ইস্তিরাজের হুমকি ধামকিতে ভয় পায় না। এরূপ বাচ্চামি দেখলে তার হাসি পায়, কিন্তু কেন যেন আজকে ইস্তিরাজের বাদরামোটা ফেলতে পারল না। আকস্মিক সিদ্ধান্ত নিয়ে বসলো সে কনসার্টে যাবে। ব্যাগ হতে মোবাইল বের করে একবার সময় দেখে নিল ফারজানা। কনসার্ট শুরু হবে রাত 8টায় আর এখন বাজে মাত্র বিকাল 6টা। এখান থেকে স্টেডিয়াম পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। ফারজানা কিছু একটা ভেবে রিকশাওয়ালাকে বলল সিএনজি স্ট্যান্ডে যেতে। সিএনজি নিলে অল্প সময়ে দ্রুত পৌঁছাতে পারবে। প্রায় 7:30 নাগাদ স্টেডিয়ামের পার্কিং লটে এসে থামলো তারজিয়ানের গাড়িটা। মেহেরিমা তখনও গভীর ঘুমে অচেতন। তবে এখন না উঠালে কনসার্ট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও পরিচিত লোক আছে, তবে ক্ষমতার অপব্যবহার করা তারজিয়ান পছন্দ নয়। সে মৃদু স্বরে মেহেরিমাকে ডাকলো। বেচারি নড়াচড়া করে আবারও চোখ বুজে ফেলল। তারজিয়ান উপায়ন্তর না পেয়ে ধীর স্বরে ডাকলো, বৌজান তাড়াতাড়ি উঠছো না, কনসার্ট মিস হয়ে যাবে কিন্তু। মেহেরিমা চকিতে চোখ মেলে তাকে আতঙ্কিত স্বরে বলল, কনসার্ট মিস হয়ে গেছে? সদ্য ঘুম থেকে ওঠা মেহেরিমা বুঝতে পারেনি তাজের কথা। তারজিয়ান তাকে হকচকিয়ে যেতে দেখে আস্তে করে নিজের কোলের উপরে মেহেরিমার ছোট্ট শরীরটা টেনে নিয়ে তাকে জড়িয়ে ধরল। অতঃপর কপালে আলতো স্পর্শ করে দিয়ে বলল, সময় আছে আরো আধ ঘন্টা। মেহেরিমা বিরক্ত হয়ে বলল, তাহলে আমাকে কোলে নিয়ে বসে আছেন কেন? জলদি চলেন। তারজিয়ান সেসব তোয়াক্কা না করে মেহেরিমার কাঁধে মুখ ডুবিয়ে মোহবিষ্ট স্বরে বলল, শর্ট ন্যাপ তোর সৌন্দর্য এতটা ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিবে জানলে আমি তোকে ঘুমাতেই দিতাম না। তুই দিন দিন আদুরে বিড়াল ছাড়া হয়ে যাচ্ছিস মেহু। মেহেরিমা কাঁদো কাঁদো স্বরে বলল। আর আপনি লাগাম ছাড়া কন্ট্রোলেস হয়ে যাচ্ছেন তাজ। তারজিয়ান বাঁকা হেসে মেহেরিমার কোমর জড়িয়ে ধরে তাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে গলায় আলতোভাবে রক্তিম চিহ্ন এঁকে দিয়ে বলল, টাইটেল যখন দিচ্ছিস তখন আমারও তো উপযুক্ত প্রমাণ দেওয়া উচিত, তাই না বৌজান? মেহেরিমা তাজের মুখে হাত চেপে ধরে অসহায় গলায় বলল, আপনার জন্য একটাও কলারবিহীন জামা কিংবা ব্লাউজ পরতে পারি না। আলাদা করে হিজাব ক্যারি করা লাগে। বাসায় থাকলে গলার মধ্যে 2-3 প্যাচ দিয়ে ওড়না পরতে হয়। আমার দুঃখ কি আপনার চোখে পড়ে না?
আদুরে বিড়াল ছানার উপর অত্যাচার করতে আপনার একটুও খারাপ লাগে না? তারজিয়ান শব্দ করে হেসে ফেলল, অতঃপর বলল, এই আদুরে বিড়াল ছানার জঙ্গলি নখের আদর মাখা সিলমোহর আমার শরীরের সর্বত্র বিরাজমান। জিমে গেলেও শার্টলেস হওয়া যায় না, গরম লাগলেও স্লিপস গুটিয়ে রাখা যায় না। এসব নিয়ে আমি কখনো অভিযোগ করেছি বৌজান? মেহেরিমা অপরাধী দৃষ্টি নিক্ষেপ করে দুপাশে মাথা নাড়ল। তারজিয়ান সেটা দেখে পুনরায় বলল, তুইও এরপর থেকে এসব অর্ধহীন অভিযোগ করিস না। তোর শরীরে থাকা প্রত্যেকটা চিহ্ন জানান দেয় তুই একান্তই আমার। এই চিহ্নগুলো আমায় প্রশান্তি অনুভব করায়। মেহেরিমা মিসে অভিমান দেখিয়ে বলল। আমি নিষেধ করলেও আপনি মানবেন না। তারজিয়ান ভ্রুক্ষেপহীন ভাবে বলল, তুই হাজারবার নিষেধ করলেও সেই নিষেধাজ্ঞা আমি অমান্য করব। নতুন উদ্যমে তোর শরীরের আনাচে কোনাচে আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেব। তুই যখনই আয়নায় নিজের প্রতিকৃতি দেখবি তখনই তুই অনুধাবন করবি শরীরটা তোর হলেও সর্বাঙ্গে কেবল আমার কর্তৃত্বের ছাপ বিরাজমান। মেহেরিমা মুখে লাশ রূপ হাসি ফুটে উঠল। বলার মতো একটা শব্দ খুঁজে পেল না। তারজিয়ান এবার দুষ্টুমির ইতি টেনে মেহেরিমাকে নিয়ে বেরিয়ে পড়ল। স্টুডিয়ামের এন্ট্রান্সে আসতেই তাদের তল্লাশি নিয়ে অতঃপর ভেতরে ঢুকতে দেওয়া হলো। ইসিরাজের কনসার্টের চমৎকার একটা দিক হলো সবখানে কড়া সিকিউরিটি থাকে। তারজিয়ান এবং মেহেরিমার সামনের দিকে কয়েক পা এগোতেই আচমকা ফারজানের সাথে ওদের দেখা হয়ে যায়। মেহেরিমা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আরে আপু, আপনি এখানে? ফারজানা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, এই তো এসেছি আর কি। মেহেরিমা এগিয়ে গিয়ে কুশলাদি বিনিময় করে কিছুক্ষণ কথা বলল। মেহেরিমা দেখা দেখি তারজিয়ানও এগিয়ে এসে নম্র কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনার যদি সমস্যা না থাকে তাহলে ইউ ক্যান জয়েন আস। ফারজানা সংকোচ ঝেড়ে ফেলে বলল, ভালোই হয় তাহলে, যা যাক। তারজিয়ান মৃদু হেসে সায় জানালো। তারা তিনজন এগিয়ে গেল স্টেডিয়ামের দিকে। তখনও স্টেজ ফাঁকা, মাঠে ভিড় জমিয়েছে কয়েকশো মানুষ। এসব দেখে মাথা ঘুরিয়ে আসে ফারজানার। সবার উচ্ছ্বাস দেখে রীতিমতো অবাক হয় সে। মানুষটা এত বেশি ফেমাস কখনো টের পায়নি। অত্যন্ত স্বাভাবিক তার চলন বলন। ডক্টর ইস্তিরাজের সাথে সিঙ্গার রাজকে মেলাতে পারল না ফারজানা। স্টেজে ইস্তিরাজের আগমন পুরো স্টুডিয়ামে হইচই বাঁধিয়ে দিয়েছে। ইস্তিরাজ ভীষণ সময়নিষ্ঠ মানুষ। তার এই অসাধারণ গুণটা দর্শকের মন কাড়ে বেশি। সাধারণ একটা ক্যাজুয়াল লুকে স্টেজে উপস্থিত হয়েছে ইস্তিরাজ। সবার বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে কিছুক্ষণ চুপ থেকে অতঃপর হাতে মাইক নিয়ে স্মিত হেসে গম্ভীর কণ্ঠে বলে, গুড ইভিনিং গাইস। হার্টের কন্ডিশন ঠিকঠাক? দুর্বল হলে হার্টবিটকে ঘুষ খাইয়ে হলেও কনসার্টে শেষ অবধি সচল থাকার জন্য অনুরোধ করুন। সকলেই জানে ইস্তিরাজ একজন হার্ট স্পেশালিস্ট। তাই তার প্রশ্নে হকচকিয়ে ওঠার বদলে সকলেই হেসে ফেলল। ইস্তিরাজ সামান্য থেমে পুনরায় বলে উঠল, আপনারা সকলেই জানেন এইটা আমার লাস্ট কনসার্ট। ব্যক্তিগত কিছু রিজনে আমি ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছি। তাই আজকের কনসার্টটা গতানুগতিক ধারক থেকে কিছুটা আলাদা হলে আপনারা রাগ করবেন? সকলেই সমন্বয়ে চিৎকার করে না বোধক উত্তর করল। চারপাশে হরেক রকমের আলো ঝলমল করছে। তবে আধারে ডুবে থাকা স্টেডিয়ামের এক কোণে অবস্থানরত ফারজানাকে ইস্তিরাজ লক্ষ্য করবে না ভেবেই স্বস্তির শ্বাস ফেলল ফারজানা। বেচারি যদি জানতো তার প্রবেশের পর থেকে প্রত্যেকটা পদক্ষেপের হিসাব রাজ রাখছে, তাহলে বোধহয় লজ্জায় ছুটে পালাতো ফারজানা। ইস্তিরাজ আর কিছুক্ষণ টুকিটাকি কথা বলে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো ইস্তিরাজ গান শুরু করবে ঘোষণা দেওয়ার পর থেকেই পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা বিরাজ করছে। একটা মানুষের জন্য কতটা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা, ভালো লাগা থাকলে এই অসম্ভব কাজটা ন্যাচারালি পসিবল হয় সেটা জানা নেই ফারজানার। সে কেবল অবাক চাহনিতে দেখছিল সবটা। তার ভাবনায় সেদ ঘটে ইস্তিরাজের বলা কিছু বাক্য। ব্যাকগ্রাউন্ডে ধামি তালে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে। পুরো স্টেজের লাইটিং পাল্টে গেছে। স্পোর্টের নিচে দাঁড়ানো ইস্তিরাজ মাইক হাতে নিয়ে নেশাতুর কণ্ঠে বলে, I'm dedicating this song to someone very special. Here we go. গানটা শেষের দিকে ইস্তিরাজের গলা কেঁপে উঠছিল। সেটা বুঝতে পেরে দর্শক মহল ভীষণ অবাক হন।
যে গান স্টেজে উঠলে পুরো অডিটোরিয়ামে নেচে উঠে, তার এহেন অবস্থায় সকলের মনে প্রশ্নের উদ্রেক ঘটল। একজন প্রৌঢ়া নারী নিজেকে সামলাতে না পেরে গলার সবটুকু জোর প্রয়োগ করে চিল্লিয়ে বলে উঠলেন, আপনার চোখের ভাষা এবং গলার স্বর ভিন্ন কথা বলছে গায়ক সাহেব। আমরা সত্যটা জানতে চাই। একজন দর্শক হিসেবে এতটুকু অধিকার আমাদের আছে নিশ্চয়ই। সামনের সারি থেকে উচ্চ স্বরে আসা শব্দগুলো শুনে ইসরাজ ঘাড় ঘুরিয়ে তাকালো। সেই নারীর সাথে সহমত পোষণ করে স্টেডিয়ামের বাকিরা চিল্লিয়ে সম্মতি জ্ঞাপন করে। মনে কিছু একটা ভেবে ইসরাজ স্লান হেসে বলতে শুরু করে, গান আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু গান নিয়ে অভিযোগ করা মানুষটা আমার জীবন। শর্টকাটে কারণ জানিয়ে দিলাম, এবার খুশি? স্টেডিয়ামের অপর পাশ থেকে একজন ছেলে চেঁচিয়ে বলে উঠল, কেউ আপনাকে ভালোবাসলে আপনার সমস্ত সপ্তাহটাকেই ভালোবাসবে। পজিটিভ সাইড অ্যাকসেপ্ট করে নেগেটিভ সাইড নিয়ে অভিযোগ করলে বুঝে নেওয়া উচিত সে আপনাকে ভালোবাসে না। ইসরাজ স্মিত হেসে বলল, তিনি আসলে আমাকে ভালোবাসেন না, বিষয়টা একতরফা এবং আমি আকারে, ইঙ্গিতে এবং সরাসরি শতাধিকবার রিজেক্ট হয়েছি। তবু আশায় বুক বাঁধি এবং নিরাশায় হতাশ না হওয়ার চেষ্টা করি। সকলে অবাক চোখে তাকিয়ে আফসোসসূচক শব্দ করে। কেউ কেউ তো কেঁদে ফেলে রীতিমতো। সবার থমথমে অবস্থা দেখে ইসরাজ বলে, কামান গাইস, রিজেক্ট হয়েছি আমি, অথচ কাঁদছেন আপনারা। ইজ দিস ফেয়ার? আমার ম্যাডাম কিন্তু জেলাস হয়ে যাবে। ইসরাজের কৌতূহলপূর্ণ কথায় অনেক মানুষ হেসে ফেলে। স্টেডিয়ামের হালকা আলো আধারের মাঝে মিলে দাঁড়িয়ে থাকা ফারজানা চোখ ভর্তি পানি নিয়ে ফিক করে হেসে দেয়। ইসরাজ সবটা সামলাতে পুনরায় বলে, আপনাদের একটা স্পেশাল অপরচুনিটি দেব, কিন্তু বিনিময়ে সব কান্নাকাটি থামাতে হবে। আই বিলিভ দ্যাট কাঁদলে মেয়েদের ভয়ঙ্কর সুন্দর লাগে, কিন্তু সেটা কেবল আমার ম্যাডামকেই। আর বাকি সব মেয়েদের ইউ নো হোয়াট আই ওয়ান্টেড টু মিন। কথাটুকু বলেই ইসরাজ দুষ্টু হাসে। পুরো স্টেডিয়ামে হাসির রোল পড়ে। ইসরাজ মাথা ঝুঁকিয়ে মৃদু হেসে আধারে লুকিয়ে থাকা তার আদরিনীর দিকে তাকায়। মেয়েটা তার থেকে পালাতে গিয়ে বারংবার তার কাছে চলে আসে। বেসামাল ইসরাজ কিভাবে সামলাবে নিজেকে। ইসরাজের কথা শুনে ভিআইপি জানে দাঁড়িয়ে থাকা একজন ফ্যান জিজ্ঞেস করে, কি অপরচুনিটি পাবো আমরা? ইসরাজ সামান্য হেসে স্টেজের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে, আমার 7 বছরের সিঙ্গিং ক্যারিয়ারের কখনো কাউকে ইন্টারভিউ দেওয়ার অনুমতি দেয়নি। আমি কিন্তু আজকে আপনারা আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাবেন, জাস্ট বিকজ অফ এটা আমার একটা লাস্ট কনসার্ট। তাই আপনাদের এত বড় একটা সুযোগ দিচ্ছি, তবে বাছাইকৃতভাবে কেবল কিছু সংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হবে। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়ামে হই হুল্লোড় পড়ে যায়। ইন্টারভিউয়ের পূর্বে গুরুত্বে একজন ফ্যান জিজ্ঞেস করেন, ম্যাডাম যদি উত্তর দিতেন আপনি তাকে কোন প্রশ্নটা জিজ্ঞেস করতেন? ইসরাজ ঠোঁট কামড়ে হাসলো। তার চোখ মুখে স্পষ্ট প্রয়মান হচ্ছে ব্যথাতুর অভিব্যক্তি। ফারজানার স্পষ্ট অববয়ের দিকে তাকিয়ে বুঝে আসা কণ্ঠে মোহ মিশিয়ে ইসরাজ বলে উঠল, কেমন প্রেমে ফেলায় দিশাহারা করলেন আমায়। দুনিয়ার সকল ধ্রুব সত্য ছাপায় আমার মনটা খালি আপনার জন্য কাতরায়। একই জোড়া খালি একটা বার আপনাকে দেখার জন্য আজন্মের তৃষ্ণায় ছটকায়। তবুও দিন শেষে আশ্বাসের বদলে দীর্ঘশ্বাস কেন সঙ্গী হয়? পুরো স্টেডিয়াম জুড়ে হইচই থেমে গেছে। কারো মুখে ঘোর অন্ধকার, আবার কারো চোখ নীরব অশ্রু। কিছু সংখ্যক মানুষ ফুপিয়ে কাঁদছে। স্টেজে দাঁড়ানো ইসরাজের ভঙ্গুর পরিস্থিতি সকলের মনে অসহনীয় ঝড় তুলেছে, অথচ ইসরাজ বরাবরের মতোই শান্ত। কিছু একটা ভেবে ইসরাজ বলল, কনসার্টের ইন্টারভিউ হল বানালে কর্তৃপক্ষ আমাকে জরিমানা করাবে। লেটস চেঞ্জ দ্য প্যাটার্ন। আপনারা প্রশ্ন করবেন, কিন্তু আমার উত্তর কাব্যিক ভাষায় নয়, বরং গানের ভাষায়। রাজি? সবাই সমস্বরে চেঁচিয়ে উঠল। একজন ফ্যান বলল, গানের মাধ্যমে প্রপোজ করতে হলে কোন গানটা গাইতেন আপনি? ইসরাজ কয়েক কাল ভাবলো, অতপর সুরেলা আওয়াজে গেয়ে উঠল, তোমার চোখেই আকাশ আমার, চাঁদ দুজার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। হই হুল্লোড়ে মেতে উঠল স্টেডিয়াম। এদিকে গান শুনে ফারজানার গাল আরক্ত হয়। আচমকা আরেকজন দর্শক জিজ্ঞেস করে,
আপনি যদি ম্যাডামকে নিজের ভালোবাসার দাবিতে আশ্চর্য করতে চান তাহলে কোন গানটা গাইবেন? ইস্তিরাজ হকচকিয়ে উঠে সবার বুদ্ধিমত্তা দেখে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে মাধুরী মিশিয়ে গাইল। তুমি দেখা দিলে তাই মনে যাকে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যা কোনো গল্প নয়। গানটা শেষ হতেই করতালির আওয়াজে মুখরিত হয় স্টেডিয়াম। ইস্তিরাজ সবাইকে থামিয়ে বলে ওঠে, এবার আমরা লাস্ট কোশ্চেন নেব, অতঃপর আমাদের আজকের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা হবে। সবার মুখে আধার নামলো, তবে কিছুই করার নেই। যেটার শুরু আছে সেটার সমাপ্ত হবে। একজন দর্শক খুবই উচ্ছ্বাসের সাথে প্রশ্ন করলেন, আজ যদি এই কনসার্টে আপনি ম্যাডাম উপস্থিত থাকতেন তাহলে ভালোবাসার আর্জি জানাতে আপনি কোন গানটা গাইতেন? প্রশ্নটা শুনে ইসিরাজের মাথায় ভিন্ন চিন্তা ভর করলো। এক পলক চোরা চোখে ফারজানার দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখ ভর্তি পানি নিয়ে অভিভূত দৃষ্টিতে তার পানি চেয়ে আছে। আচমকা ওর মাথায় উদ্ভট এক পরিকল্পনা নাড়া দিল। ফারজানার মনে ইসিরাজের জন্য একটা সফট কর্নার আছে। রাজ জানে ফারজানা তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে, কিন্তু ইনসিকিউরিটির জন্য পারছে না। একমাত্র স্বীকারোক্তি পারে এই রোগ দূর করতে। ইস্তিরাজের মনে হলো আজ এই কনসার্টে যদি কোনোভাবে ফারজানাকে উপলব্ধি করানো যায় যে ইস্তিরাজ কেবল তার প্রেমে উন্মাদ, তাহলে হয়তো একটা সুযোগ মিলবে। ইস্তিরাজ বেশি ভাবলো না, চোখ বুজে অন্তিম সিদ্ধান্তে পৌঁছালো। নিজের ব্যাকআপ টিমের কাছে গিয়ে দ্রুত কিছু একটা বলল, অতঃপর স্টেজ শেষের মাথায় এসে কণ্ঠে উচ্ছ্বাসে চেপে গম্ভীর স্বরে বলল, দেরিতে রেসপন্স করার জন্য দুঃখিত, তবে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার ম্যাডাম এই মুহূর্তে এখানেই উপস্থিত আছেন। আপনাদের অনুরোধে আকাশম আশা নিয়ে ওনার চোখে চোখ রেখে পুনরায় ভালোবাসার আর্জি জানাতে যাচ্ছি। উইশ মি বেস্ট অফ লাক। উচ্চস্বরে চেঁচিয়ে উঠল সবাই। সকলের মাঝে শুরু হলো কানা ঘষা। ফারজানা বিস্মরিত চোখে তাকিয়েছিল ইসরাজের দিকে। বেচারা কিছু বুঝে ওঠার আগেই তার উপর স্পটলাইটের আলো পড়ে। মেয়েটা হকচকে ওঠে, দু হাতে মুখ আড়াল করে ফেলে, কেবল বিস্মিত চোখ জোড়া উন্মুক্ত রয়। দর্শক মহল রীতিমতো হই হুল্লোড় করে ওঠে। কেউ কেউ শীষ দিয়ে উঠে, কেউ আবার অতি খুশিতে করতালি দিয়ে বসে। দর্শকেরা ফারজানার কাছে আসার চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না, কারণ ফারজানাকে গোল করে ঘিরে এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে কজন গার্ড। তাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এতটাও সহজ না। ইসিরাজ বাঁকা হেসে সবার মনোযোগ আকর্ষণ করতে বুকে জানালো সমস্ত ভালোবাসা মিশিয়ে নিখুঁত স্বরে গেয়ে উঠল, কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়, কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। হ্যাঁ। ইসরাজ খেয়াল করে ফারজানা কাঁপছে, অদ্ভুত চোখে চেয়ে আছে তার দিকে। ওই চোখ জোড়ায় সর্বত্র বিরাজ করছে বিস্ময় এবং অজানা অনুভূতি। পরিস্থিতি বুঝে গান গাইতে গাইতে স্টেজ থেকে নেমে ফারজানার দিকে এগোতে এগোতে স্মিত হেসে পুনরায় গাইল, তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি ধরেছি। ফারজানার কাছে এসে ইসরাজের কদম থামলো এবং গানটাও শেষ হলো। ফারজানা তখনও স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। ওদিকে উচ্ছ্বাসে ফেটে পড়েছে দর্শক মহল। কজনে কত কি বলছে, তবে সেসবের কিছুই বুঝতে পারছে না ইসরাজের মস্তিষ্ক। সে তো ডুবে আছে ফারজানার চোখের মোহে। তাকে হুঁশে ফেরাতে আচমকা কম্পনত একটা শরীর তার বুকে আছড়ে পড়ে। তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে মেয়েটা। ইসরাজ অবাক হয়ে ফারজানার মাথায় হাত রেখে শুধায়, কি হয়েছে মিস জানা, অনুচিত কাজ করে ফেলেছি আমি? ইসরাজের বুক ধরফড়ে উঠে। ফারজানা রীতিমতো টলছে। কত দিনের এত বড় একটা ইনস্ট্যান্ট ঘটনা আজকে আবার মেয়েটা শক পেয়েছে। গতদিন ডক্টর পই পই করে বলেছিল ফারজানাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে দূরে রাখতে। সেখানে ইস্তিরাজ প্রতিনিয়ত তার চিন্তার কারণ হচ্ছে। নিজেকে কয়েকটা বিশ্রী গালি দিয়ে ইস্তিরাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স হন প্লিজ। আপনার অভিযোগ, অভিমান কিংবা আক্ষেপ সবটা আমি শুনবো। আপনি যদি আমৃত্যু আমার সুমুখ দর্শন করতে না চান
তাতে আমি আপত্তি করব না, কিন্তু প্লিজ অসুস্থ হয়ে নিজের ক্ষতি করবেন না, একটুখানি শান। ইস্তিরাজ বাকি কথা বলার পূর্বেই ফারজানা কাপা হাতে তার শার্টের একাংশ খামচে ধরে কন্দনরত স্বরে বলল, বিয়ে করবেন আমায় এক্ষুনি, এই মুহূর্তে। গাড়ির ভিতর পিনপতন নীরবতা। ড্রাইভিং সিটে থম মেরে বসে আছে ইস্তিরাজ এবং তার পাশের সিটে লজ্জারুণ মুখে মাথা নত করে বসে আছে ফারজানা। ইস্তিরাজ একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আবার এদিকে ওদিকে চোখ ফেরাচ্ছে। তার চোখ মুখে লেপ্টে আছে সীমাহীন আনন্দ। দুজনেই নিশ্চুপ, অথচ তাদের অভিব্যক্তি হাজারো বক্তব্য কথার বিবৃতি জানান দিচ্ছে। কনসার্টের মোমেন্ট ইস্তিরাজের এত বড় গিফট পেয়ে যাবে সেটা কল্পনাতীত ছিল। প্রথম দিকে রাজ বুঝেনি ফারজানার বলা কথাগুলো। কিছুটা ধাতস্থ হয়ে তাকে পুনরায় শুধালে ফারজানা যখন ধীর স্বরে একই কথা বলে, তখন এক মুহূর্তের জন্য ইস্তিরাজের শ্বাস আটকে আসে। হৃদস্পন্দনের গতিবেগ তরতরিয়ে বাড়ে। জোরালো কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, এক্ষুনি, এই মুহূর্তে এই শওকতুল ইস্তিরা চৌধুরী নিজের অস্তিত্বের বৈধ মালিকানা আপনার কাছে হস্তান্তর করবে ম্যাডাম। ইস্তিরাজের বলিষ্ঠ বুকের মধ্যখানে লেপ্টে থাকা ফারজানা প্রতি উত্তর করেনি। আশেপাশের সবাই আনন্দে উল্লাসে হইহুল্লোড় করে ওঠে। কনসার্টের ইতিহাসে এমন ঘটনা বিরল। এদিকে স্টেজে দাঁড়ানো ইস্তিরাজের টিমেররা বুদ্ধি করে মুহূর্তটাকে বিশেষ করার জন্য ব্যাকগ্রাউন্ডে চমৎকার একটা গান চালায়। পুরো স্টেডিয়াম জুড়ে আলোড়ন তৈরি করে সেই গানের পঙ্গুক্তি। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলের, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। আর নয় আধারে তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মোর অনন্তহীন রঙিন এক উৎসবে। ফারজানা হুঁশে ছিল না। আবেগপ্রবল হয়ে কি থেকে কি বলে ফেলেছে টেরই পায়নি। ইস্তিরাজও সময় নষ্ট করেনি। ফারজানাকে বাহু বন্ধনে রাখা অবস্থায় কোনো মতে বিদায় সম্বোধন জানিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। তাদের পিছু পিছু তারজিয়ান এবং মেহরিমাও আসে। অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে রাজ ফারজানার দিকে তাকায়। মেয়েটা একদম নিশ্চুপ হয়ে রয়েছে। খানিকক্ষণ অপেক্ষা করে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অতঃপর কাপা কণ্ঠে ইস্তিরাজ শুধায়, ও, ওটা সত্যি ছিল? ফারজানার গাল আরক্ত হয়ে ওঠে। ধীর কণ্ঠে বলে, হুম। ইস্তিরাজ ঠোঁট কামড়ে হাসে। বেচারা কেন জানি বিষয়টা হজম করতে পারছে না। আকস্মিক পাওয়া অপ্রত্যাশিত সুখে তার পাগল হওয়ার উপক্রম। বাদ ভাঙ্গা খুশিতে আত্মহারা হলে মানুষের বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। ইস্তিরাজেরও একই দশা। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে ইস্তিরাজ সবর কণ্ঠে শুধালো, আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? ফারজানা একটু থেমে ধীর কণ্ঠে বলল, লাইফটা ভীষণ আনপ্রোটেক্টেবল। কখন কি হয়ে যায় জানা নেই। জীবনের অনেকগুলো বছর জমি কাটিয়েছি, এবার একটু সুখী হতে চাই। বহু অপেক্ষার পর জীবন আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, অবজ্ঞায় হারাতে চাই না সেটা। ইস্তিরাজ শুনল মনোযোগ দিয়ে। লম্বা লম্বা শ্বাস ফেলে ফারজানার দিকে তাকিয়ে ভয় মিশ্রিত স্বরে বলল, হোয়াট ইফ? ফারজানা মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল, খাঁটি বাংলায় কথা বলুন। আপনার ব্রিটিশ অ্যাকসেন্টের খেজুরে আলাপ বুঝতে আমার এ জন্ম পেরিয়ে যাবে। ইস্তিরাজ হাসলো, বড্ড প্রাণবন্ধ সেই হাসি। জানা নির্মিষ চেয়ে দেখলো তার সুমুখশ্রী বয়। রাজ জানার অনিমেষ দৃষ্টি দেখে হাসি বন্ধ করে নিজেও তার চোখে চোখ রাখলো। মেয়েটা তার অস্থিরতা কমাতে এই বাড়তি কথাটুকু বলেছে সেটা বুঝতে পেরে বেগ পেতে হয়নি। তার পাষাণী যন্ত্রের ভাষা শিখেছে। তবে ইস্তিরাজ গলা ছেড়ে স্পষ্ট গলায় বলল, আমার জন্য কোনো প্রকারের কোনো অনুভূতি জন্মেছে আপনার মনে কোঠায়, নাকি স্রেফ আমার অনুরোধ এই সম্পর্কটাকে সুযোগ দিতে চাইছেন? ফারজানার মনটা ভালো হলো। কয়েককাল অপেক্ষা করে অন্যদিকে দৃষ্টি রেখে ধীর গলায় বলল, সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি না, তবে ভীষণ শ্রদ্ধা করি এবং আপনার জন্য আমার মনে অগাধ সম্মান রয়েছে। আর ইস্তিরাজ মোহাচ্ছন্ন স্বরে শুধায়। আর ফারজানা চোখ মুখ হিসে বলল, আপনার নামে আমার মনের মণিকোঠায় কিছু শিরোনামহীন অনুভূতি জন্মেছে। সেসবের স্পষ্ট উপনাম আমার জানা নেই, তাই সুস্পষ্ট স্বীকারোক্তি দিতে পারলাম না।
ব্যাস এতটুকু স্বীকারোক্তি যথেষ্ট ছিল ইস্তিরাজের হৃদয় বিগলিত করার জন্য। দুর্গম পথের গন্তব্য খুব নিকটে সেটা বুঝতে আর বাকি রইল না। ফারজানার দিকে তাকিয়ে কাতর স্বরে ইস্তিরাজ বলল, ভালোবাসার দায়িত্বটা আমার চিন্ময় ছেড়ে দেন। আপনি শুধু এই আগোছালো আমিটাই দায়িত্ব নেন, বাকি সব কিছু আমি সামলে নেব। স্রেফ এই বেখালি মানুষটা সমগ্র সত্তা আপনি নিজের দায়িত্ব সামলে নিন। ফারজানা আড়ষ্ট হলো। দুরু দুরু বুকে ভয় মিশ্রিত চাহনি নিক্ষেপ করে ধীর গলায় শুধালো, আমি চেষ্টা করব, তবে যদি কোনো ভুল হয়ে যায়। ইস্তিরাজ তার চোখের দিকে তাকিয়ে নিরেট গলায় বলল, আপনার জন্য 7 খুন মাপ মিস জানা। তাছাড়াও আপাতমস্তক আপনি পুরোটাই আমার। সুতরাং আপনার ভুল মানে আমি আসামি। মানুষ কখনো নিজেকে শাস্তি দিতে পারে? ফারজানা হতভম্ব চোখে তাকালো। ইস্তিরাজের মুখভয় বড্ড স্বাভাবিক। জানা চোখ ফিরিয়ে নেয়। ভালো লাগায় সিক্ত হয় হৃদয়। প্রতিউত্তর করার মতো কোনো ভাষা নেই বলে নিরুত্তর রয়। তাকে চুপ থাকতে দেখে ইস্তিরাজ কাতর কণ্ঠে শুধায়। আপনার হাতটা একটু ধরতে পারি? ফারজানা একটু অবাক হয়ে ধীর কণ্ঠে বলল, হুম। ইস্তিরাজ ভীষণ যত্ন সহকারে তার হাতটা বুকের পা পাশে চেপে ধরে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস ফেলল। এই অবিশ্বাস ও বাস্তবতা তার নিকট নিছকই স্বপ্ন মনে হচ্ছে। ফারজানা অনুভব করে ইস্তিরাজের হার্টবিট দ্রুত গতিতে বাড়ছে। সে হকচকিয়ে বলে ওঠে, আপনার হার্টবিট। ইস্তিরাজ স্বস্তির কণ্ঠে বলল, আপনাকে পাওয়ার খুশিতে বোধহয় আমি মরেই যাবো মিস জানা। স্বপ্ন পূরণের সুখানুভূতি এতটা সুখদায়ক কেন? ফারজানা প্রতিউত্তর করতে পারল না। ইস্তিরাজ পাগলামি করছে রীতিমতো। তার মতো কলঙ্কিত নারী কারো স্বপ্নের রমণী হতে পারে কস্মিন কালেও সেটা ভাবেনি ফারজানা। তারও হৃদয়ে তোলপাড় চলছে, তবে পাগলাটে পুরুষের পাগলামির কাছে সেটা তুচ্ছ। ফারজানা সামান্য থেমে বলল, বাসায় যাবেন না? ইস্তিরাজ তরাক করে চোখ মেলে তাকিয়ে বলল, আগে কাজী অফিসে যাব, এরপর বিয়ে করব, তারপর বাসায় যাব। ফারজানা হকচকিয়ে উঠে বলে, আমি আবেগে আপ্লুত হয়ে বলে ফেলেছিলাম, আপনি সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন? ইস্তিরাজ ফারজানার চোখে চোখ রেখে কণ্ঠে আকুতি মিশিয়ে বলল, এই প্রশস্ত বুকে আপনাকে আগলে প্রশান্তির একটা ঘুম দিতে চাই। সারাক্ষণ চোখের সামনে আপনার জীবন্ত প্রতিকৃতির প্রতিচ্ছবি দেখতে চাই। আমার অপেক্ষার প্রহরটা আর প্রলম্বিত করবেন না প্লিজ। ফারজানার হৃদয়ে তীব্র অনুভূতির আলোড়ন সৃষ্টি হয়। বেচারি সামান্য ইতস্তত করে বলে, এভাবে হুট করে কাউকে না জানিয়ে? ইস্তিরাজ তৎক্ষণাৎ উত্তর দেয়, গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে কাজী অফিস প্রায় ঘন্টাখানেকের দূরত্ব। আর্টিসানদের আসতে হাইস 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমরা পৌঁছানোর আগেই তারা পৌঁছে যাবে ফর শিওর। আমার খুব কাছের কিছু বন্ধু বান্ধবও আসবে। আর কাউকে লাগবে? আপনি বললে আমার সমস্ত ফ্যানদেরও ডেকে নেব, তবে ওদের কাজী অফিসের বাইরে অবস্থান করতে হবে। ছোট রুমে কয়জনের বেশি আটকাবে না। কথাগুলো কৌতুকপূর্ণ শোনালেও ইস্তিরাজের কণ্ঠে ছিল উদ্বেগ। ফারজানা বুঝতে পারে এই পাগল লোকটা তাকে আশ্বস্ত করার জন্য যা কিছু করতে পারে। খুশিতে তার চোখ ভরে ওঠে। কথায় আছে, নারী রূপবতী না হলেও সমস্যা নেই, তবে সৌভাগ্যবতী না হলে ইহকাল জাহান্নামে পরিণত হয়। ফারজানা নরকতুল্য দিনগুলো পার করে এসেছে, আজ সৌভাগ্যের সুফলও অনুভব করছে। ইস্তিরাজকে চিন্তিত চোখে তাকিয়ে থাকতে দেখে ফারজানা দু হাতে চোখ মুছে গম্ভীর স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে। ইস্তিরাজের ভ্রু কুঁচকে গেল। সে সন্ধিয়ান কণ্ঠে শুধালো, কিসের শর্ত? ফারজানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গান ছাড়ার কথা জাস্ট আপনার পিছু ছড়ানোর জন্যই বলেছিলাম। আমি জানতাম না গান আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ। আপনার সিঙ্গিং প্রফেশন নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। কাইন্ডলি আপনি আবার ফিরে আসুন। ফারজানার কণ্ঠে অপরাধ বোধের ছাপ সুস্পষ্ট। ইস্তিরাজ খুব ভালো মতো টের পেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে সে বলে উঠল, আপনি প্রফেশন ছাড়তে বলেছিলেন, সিঙ্গিং নয়। আপনি যদি সরাসরি গানের উপর নিষেধাজ্ঞা জারি করতেন তাহলে হয়তো আমি এত সহজে এই সিদ্ধান্তে উপনীত হতে পারতাম না। একটা সময় আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল সঙ্গীত। সুতরাং সুখের সময় ওটাকে ত্যাগ করা আমার জন্য অসম্ভব হয়ে যেত। প্রফেশনটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। মূল কথা হলো আমি কখনো এই প্রফেশনে আসতেই চাইনি,
শানে জোরাজুরি আর নিজের শখ থেকে এসেছিলাম, এই আর কি। সামান্য থেমে আবারও ইস্তিরাজ বলে উঠল। আমি অলরেডি মাইন্ডসেট বানিয়ে ফেলেছি। উপরন্তু সব ঘোষণা দেওয়া শেষ। এখন যদি আমি পুনরায় ইন্ডাস্ট্রিতে ব্যাক করি, তাহলে আমার ব্যক্তিগত জীবন সমালোচনায় আসবে, যেটা আমি চাই না। গান আমি ছেড়ে দেব, ব্যাপারটা এমন না। আপনি যখন বলেছেন তখন টুকটাক রেকর্ডিং করে আমার পেজেও পোস্ট করব, চলবে? ফারজানা বুঝলো ইস্তিরাজের কথাগুলো, কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো। আপনি হ্যাপি থাকতে পারবেন তো? পরে আফসোস করবেন না তো? ইস্তিরাজ স্মিত হেসে ফোনে কিছু একটা টাইপ করতে করতে বলল। আপনি যখন বৈধ অধিকারের তকমা পেয়ে আমার বুকের বাঁ পাশের অবস্থান করবেন, তখন হয় আপনি নিজেই পরিমাপ করে দিন আমার সুখের সীমানা। আফসোস শব্দটা আমার জীবনাবৃত্তিতে এক্সিস্ট করে না, আর কখনো সংযুক্ত হবে না। ডোন্ট ওয়ারি। ফারজানা শিউরে ওঠে রীতিমতো। শব্দগুলোর মানে কতটা গভীর সেটা আদৌ জানে ইস্তিরাজ। তার বুক কাঁপে। এত সুখ কপালে সইবে তো? মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠল অযাচিত চিন্তায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেয়েকে দেখলে ভয় পায়, সেটা আজ অবধি কাউকে বোঝাতে পারেনি ফারজানা। কাজী অফিসের সামনে এসে থামলো আশিয়ানের গাড়িটা। বিন্দু মাত্র সময় নষ্ট না করে আশিয়ান বেরিয়ে এসে প্রিমাকে বের হতে সাহায্য করে। বেচারি ঠিক মতো দাঁড়াতেও পারছে না। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে আগলে ধরে কাজী অফিসের দিকে হাঁটা দেয়। সন্ধ্যার দিকে আচমকা দুবার বমি হয় প্রিমার। প্রেগনেন্সির খুবই স্বাভাবিক সিমটম এটাই, তবে বমির পরপরই ভীষণ রকমের মাথা ব্যথা শুরু হয় বেচারির। আশিয়ান ডক্টরকে কল করে জানালে ডক্টর বলে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে, সমস্যা বাড়লে হসপিটালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি। আশিয়ান বুদ্ধি করে ঘরোয়া কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে অতঃপর প্রিমাকে স্বস্তি করার চেষ্টা করে। আলতো হাতে প্রিমার মাথায় ম্যাসেজ করে দিলে মেয়েটা একটু স্বস্তি পায়, তবে ব্যথার তীব্রতা তাকে ঘুমাতে দেয় না। কিছুক্ষণ পার হওয়ার পর শানের বুকে মুখ লুকিয়ে কতক্ষণ কাঁদে বেচারি। এরকম অসহ্য যন্ত্রণা তার কখনোই অনুভব হয়নি। সময় পেরোনোর সাথে ব্যথা কমে আসলেও শরীরটা একদম নেতিয়ে পড়ে। সবে একটু ঘুমিয়েছিল প্রিমা। আকস্মিক আশিয়ানের কথায় তার ঘুমের ঘোর ভাঙে। ফোনের স্ক্রিনের দিকে রীতিমতো হা করে তাকিয়েছিল আশিয়ান। প্রিমা অবাক কণ্ঠে শুধায়। আপনার এক্স ওয়াইফ কবর ছেড়ে বেরিয়ে এসেছে নাকি? এমন ফাটা চোখে ফোনের দিকে তাকিয়ে আছেন কেন? ফোনের ব্যাটারি ডেড হয়ে যাবে আপনার অদ্ভুত দৃষ্টি দেখে। আশিয়ান কিঞ্চিত বিরক্ত হয়ে বলে। নেহা কবর ছেড়ে বেরিয়ে আসার পরিকল্পনা করে থাকলেও আপনার তীক্ষ্ণ কথা শোনার ভয় সেটা ক্যান্সেল করে দিবে ফর শিওর। এক একটা কথা একেবারে কলেজে ফোর করে দেয়। আম্মুরে বলে 3 বেলায় গানের সাথে সামান্য মধু করে কি এমন হয়? লাস্টের কথাগুলো বিড়বিড় করে বলছিল আশিয়ান, তবে প্রিমা ঠিকই শুনতে পায় সেসব। তার মনটা একটু খারাপ হয়, তবে পরক্ষণে আবার জিজ্ঞেস করে। অমন স্থবির দৃষ্টিতে কি দেখছিলেন আপনি? আশিয়ান হাল ছেড়ে দিয়ে বলে। আপনার বোন আর আমার মানুষ কাম ছাগল দোস্ত বিয়ে করতে যাচ্ছে। দে আর অন দ্য ওয়ে টু কাজী অফিস। আমাদেরকেও ইনভাইট করেছে। প্রিমা স্তব্ধ কণ্ঠে বলে। কি? দুজনেই মোটামুটি ভালোই শকড হয়েছিল। শান প্রিমাকে চিন্তিত কণ্ঠে শোধায়। এই অবস্থায় আদৌ আপনি যেতে পারবেন? প্রিমা ধীর সুস্থে বলে। আপনি হেল্প করলে পসিবল হবে, তবে বুবুর এরকম একটা বিশেষ দিনে উপস্থিত থাকতে না পারলে আফসোস থেকে যাবে। মানুষ দুটো ভীষণ স্পেশাল আমার কাছে। ওনাদের কেমিস্ট্রি নিয়ে আগেই সন্দেহ হয়েছিল, তবে এটা সত্যি সংঘটিত হবে সেটা বুঝিনি আমি। আশিয়ান আর কথা বাড়ায়নি। বউ সমেত সোজা হাজির হয়েছে বন্ধুর পাগলামিতে সায় জানাতে। ভেতরে ঢুকতেই তারা দেখে কাজীর সামনে চেয়ারে বর এবং বধূ বসে আছে। আশেপাশে চোখ বুলাতেই কয়টা পরিচিত মুখের দেখা মিলে। রাজ মূলত তার ক্লোজ ফ্রেন্ডদের ইনভাইট করেছে। এক পাশে তারজিয়ান এবং মেহেরিমাকেও দেখা গেল। প্রিমা এবং আশিয়ান এন্ট্রি নিতেই ইস্তিরাজ বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত হয়ে ওঠে। মেহেরিমা এগিয়ে এসে কুশলাদি বিনিময় করে। প্রিমারা কাছাকাছি আসলে ইস্তিরাজ চিন্তিত কণ্ঠে শুধায়। পিচের কি হয়েছে দোস্ত? এই অবস্থা কেন ওর? আশিয়ান সবটা খুলে বললে ইস্তিরাজের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ফারজানার দিকে তাকাতেই দেখে মেয়েটা অশ্রুপূর্ণ চোখে প্রিমার দিকে তাকিয়ে আছে। ইস্তিরাজ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। সুস্থতা এবং অসুস্থতা
আমাদের নিত্যদিনের সঙ্গী। মন খারাপের কিছু নেই, সবটা আবার ঠিক হয়ে যাবে। ইস্তিরাজের কথায় ফারজানা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। প্রিমা এগিয়ে এসে ফারজানার পাশে বসে। প্রিমার দিকে নিবিড় মনোযোগ থাকায় আশিয়ানের হাতে থাকা কালো রাঙা ব্যাগটা রাস লক্ষ্য করেনি। আশিয়ানকে সেটা টেবিলের উপরে রাখতে দেখে ইস্তিরাজ কৌতূহলী কণ্ঠে বলে, শাদি মোবারক। লাড্ডু এনেছিস নাকি দোস্ত? আশিয়ান উত্তর দেয়, হ্যাঁ। ব্যাগ থেকে সিঁদুর রাঙা একটা দোপাট্টা বের করে একটা কোনা প্রিমার হাতে দিয়ে আরেকটা কোনা নিজে ধরে ফারজানার মাথার উপরে দেয়। দৃশ্যটা দেখে ইস্তিরাজের চোখ চকচক করে ওঠে। আশিয়ানের দিকে তাকে কৃতজ্ঞতার হাসি দেয়। আশিয়ান বিনিময়ে স্মিত হাসে। ফারজানা অবাক চোখে আশিয়ানের দিকে তাকালে শান্তার মাথায় হাত রেখে কণ্ঠে নমনীয়তা মিশিয়ে বলে, সম্পর্কে আপনি আমার বড় হলেও বয়সে আমি আপনার ঢের বড়। আমি অলওয়েজ আপনাকে ছোট বোন হিসেবে দেখে এসেছি। আজকে বিশেষ মুহূর্তে একজন বড় ভাই হিসেবে বলছে, যদি কখনো আপনার মনে হয় শান্তির জন্য জড়ানো সম্পর্কটা আপনার কাছে সাফোকেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, শুধু একটাবার আমাকে জানাবেন, বাকিটা আপনার ভাই দেখে নেবে। কখনোই নিজেকে এতিম ভাববেন না। তাই পৃথিবীতে রক্তের চেয়ে বড় সম্পর্ক হিসেবে আখ্যা দেওয়া হয় আত্মিক সম্পর্ককে। আশা করি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছে। আশিয়ানের কথায় ইস্তিরাজ ভ্রু কুঁচকে মনে মনে বলে, ব্যাটা হতো ছাড়া বিয়ে হওয়ার আগেই সেটা ভাঙার টিপস অ্যান্ড ট্রিক্স শেখাচ্ছে। আন্ডোমান্টিক ব্যাটারেও বলিহারি। ঠেসে ধরে 2-4টা আদুরে চুমু দিলে সাফোকেশন তো হবেই। তাই বলে জানা ওকে ছেড়ে টই টই করে ভাইয়ের বাড়ি গিয়ে উঠবে? ফারজানা কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে তাকায়। আশিয়ান সেটা দেখে মৃদু হেসে বলে, এই দোপাট্টাটা বহু বছরের পুরনো। এটা মূলত রাজের আম্মুর। আপনার হবু হাজব্যান্ডের শখ ছিল তার বউ এই সিঁদুর রঙা ঘোমটা পড়ে তার জন্য 3 কবুল বলবে, আপনাকে পাওয়ার ধান্দায় সব ভুলে বসবে জানতাম। তাই আসার সময় চিরুনি অভিযান চালিয়ে অতপর খুঁজে এনেছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ফারজানা আবেগ আপ্লুত হয়ে মাথা নাড়িয়ে স্বল্প স্বরে ধন্যবাদ জানায়। ইস্তিরাজের অপেক্ষার প্রহর শেষ করে কাজী উপস্থিত হন। ইস্তিরাজের কজন ফ্রেন্ড ওনাকে আনতে গিয়েছিল। কাজীকে আসতে দেখে ফারজানার বুক ধড়ফড়িয়ে ওঠে। তার হাতের তালু ঘামতে থাকে, শ্বাস আটকে আসে। ইস্তিরাজ সবটা দেখে নিশ্চুপ থাকে। কথায় আর কোনো সান্ত্বনা দিতে চাইছে না সে। এর মুহূর্তে সান্ত্বনা দেওয়া উচিত নয়, কিছু অনুভূতি অনুভব করতে দেওয়া উচিত। কাজী এসে কাগজপত্র ঠিকঠাক করে ফারজানাকে কবুল বলার জন্য বলা হলো। মেয়েটা আতঙ্কিত হয়ে ফুপিয়ে ওঠে। এ পর্যায়ে ইসিরাজ নিজেও ঘাবড়ে যায়। আশিয়ান তাদের পেছনে ছিল। দুটোর অবস্থা দেখে বাধ্য হয়ে এগিয়ে এসে পুনরায় ফারজানার মাথায় হাত রেখে দৃঢ় কণ্ঠে বলে, বড় ভাইয়া কি বিশ্বাস করে থাকলে নিঃসন্দেহে কবুল বলে ফেলুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাদুরটা আপনাকে ভালো রাখার সর্বাত্মক চেষ্টা করবে। ফারজানা আরেকটু সময় নিয়ে কবুল বলল। রাজ একটা লম্বা স্বস্তির শ্বাস টেনে সীমাহীন আনন্দ বুকে চেপে রেখে নিজেও কবুল বলে। ব্যাস, দুটো মানুষ মুহূর্তের মাঝে আবদ্ধ হয়ে যায় আজ একটা পবিত্র সম্পর্কে। পৃথিবীর সমস্ত অপূর্ণতার গল্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিশেষে তাদের গল্প পূর্ণতা পেল। পূর্ণতা অপার সুখা অনুভূতি বয়ে আনে। নিজের প্রিয় মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার অনুভূতি কতটা সুন্দর সেটা কেবল একজন অপেক্ষামান মানুষই জানে। পরিশেষে ইস্তিরাজের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে 3 কবুলের স্বীকারোক্তির জোপে জানা নামক সুখ পাখি তার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ হলো। প্রিয় মানুষকে পেয়ে যাওয়ার সীমাহীন আনন্দ ইস্তিরাজ স্তব্ধ হয়ে যায় রীতিমতো। কবুল বলার পর রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় তার হাত কেঁপে উঠেছিল ক্ষণে ক্ষণে। মস্তিষ্ক ঘোষিত প্রাপ্তির আনন্দে বুকের ভেতর অনুভূতির আলোড়ন সৃষ্টি হয়। সাইন করার পর অতিশয় আনন্দে চকচক করতে থাকা চোখ দুটো মেঝেতে নিবদ্ধ করে চুপচাপ বসে থাকে কেবল। ইসরাজের অনুভূতির তীব্রতা টের পেয়ে শানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাশে দাঁড়ানো প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, একসাথে ভীষণ সুন্দর লাগছে না ওদের? কালিমালিপ্ত চোখ দুটো তাদের দিকে নিক্ষেপ করে প্রিমা ক্লান্ত স্বরে বলে, পূর্ণতার চিত্রায়ন একটু বেশি সুন্দর লাগে দেখতে।
আশিয়ান পুনরায় হাসে, বহুদিন পর প্রাণোচ্ছল হাসি দেখতে পাওয়া যায় তার মুখে। প্রিমা এক ঝলক দেখে ভিড়ভিড়িয়ে বলে, মাশাআল্লাহ, নজর না লাগুক। আশিয়ান শুনল না সেসব। তাদের বিপরীতে দাঁড়িয়ে থাকা তারজিয়ান এবং মেহরিমাও হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছে সদ্য বিবাহিত দম্পতির দিকে। বাকিরা হাসাহাসি করছে, দুষ্টু কথাবার্তা বলছে, হাসি ঠাট্টার স্বরে ছোট ঘরটা গমগম করছে। আমেজপূর্ণ পরিবেশে খুশির মাত্রা বাড়তে দুষ্টু মেহরিমা হাতে ছোট্ট একটা পান্ডা ছাপানো আয়না হাতে এগিয়ে এসে নব দম্পতির সামনে ধরে বলল, রাজ ভাই, কাকে দেখতে পাচ্ছেন বলুন তো? আয়নাটা বড্ড ছোট, দুজনের সম্পূর্ণ মুখশ্রী দৃশ্যমান হয়নি, তবে চোখাচোখি হয় অনায়াসে। রাজ মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সংক্ষিপ্ত স্বরে বলে, আমার সুরঞ্জনাকে দেখতে পাচ্ছি। ইস্তিরাজের সংক্ষিপ্ত মন্তব্যে ফারজানার চোখের পাতা সামান্য কেঁপে ওঠে। ইস্তিরাজ স্থির দৃষ্টিতে দেখে সেই দৃশ্যটুকু। ইস্তিরাজের কথায় পুরো ঘরটা উচ্চস্বরে চেঁচিয়ে ওঠার প্রবল শব্দ শোনা যায়। মেহরিমা নিজেও মুখে হাত রেখে হাসি আটকানোর চেষ্টা করলো, অতঃপর ফারজানাকে শুধালো, আপাই, আপনি কাকে দেখতে পাচ্ছেন বলুন তো?